আচ্ছা, তো শুরু করা যাক। তো আগের দিন আমরা দেখেছিলাম যে ডিরাক ব্রাকেট নোটেশনে আমরা কিভাবে ওয়েভ ফাংশন এবং তার আরো যেগুলো আছে রিলেভেন্ট যেগুলো টার্ম, যেমন প্রবাবিলিটি, এক্সপেকটেশন ভ্যালু, এগুলোকে আমরা কিভাবে ডিনোট করব বা সেগুলোকে কিভাবে অপারেট করব, এগুলো আমরা আগের দিন দেখেছিলাম ক্লাসে। তো আজকে আমরা কয়েকটা বিশেষ অপারেটর নিয়ে আমরা জানতে চাইছি। ঠিক আছে, অপারেটর। যেমন প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি প্রজেকশন অপারেটর। আচ্ছা, মাইকটা অফ করো তো, সৌরভ বোধহয় না, মাইকটা অফ করো, দিয়ে যখন জিজ্ঞেস করবো তখন অন করবে। ওকে, প্রজেকশন অপারেটর। তো প্রজেকশন অপারেটর আসলে কি, যে ধরো কোনো একটা স্টেট বা ওয়েভ ফাংশন, তাকে আমি আলফা বলে ডিনোট করলাম। ঠিক আছে, আলফা এটা হচ্ছে একটা পার্টিকুলার স্টেট। তো এই আলফা স্টেটের প্রজেকশন অপারেটর যেটা হবে, সেটাকে আমরা যদি পি আলফা বলে লিখি। ঠিক আছে, পি আলফা এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে প্রজেকশন অপারেটর অ্যালং দ্য স্টেট আলফা অর ওভার দ্য স্টেট আলফা। আমি ক্যাপ লাগিয়ে দিলাম, যেহেতু অপারেটরকে আমরা ক্যাপ দ্বারা ডিনোট করে থাকি। এবারে দেখো, আমরা যদি পি স্কোয়ার করি, অর্থাৎ এই অপারেটরটার যদি স্কোয়ার নিই, তাহলে আমরা কি লিখবো? আলফা আলফা এগেন আলফা আলফা। ওকে, তো এখানে যেহেতু আলফাগুলোকে আমরা অর্থনর্মাল স্টেট চুজ করেছি, এটা হচ্ছে অর্থনর্মাল স্টেট, তো তাই জন্য আলফা আলফা ইকুয়ালস টু 1। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি আলফা আলফা, সো দ্যাট ইজ ইকুয়াল টু এগেন পি আলফা, অর্থাৎ পি স্কোয়ার আলফা ইকুয়ালস টু পি আলফা। তার মানে পি কিউব আলফা করলেও আমরা কিন্তু পি আলফাই পাবো, অর্থাৎ পি টু দি পাওয়ার এন আলফা ইকুয়াল টু পি আলফা। তো এই ধরনের অপারেটরকে কি বলা হয়? আইডেমপোটেন্ট অপারেটর। ঠিক আছে, আইডেমপোটেন্ট অপারেটর বলা হয়। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তোমরা দেখেছো, কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার কিউব করলে যদি সেই ম্যাট্রিক্সটা ঘুরে আসে, তাকে আমরা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলে থাকি। তাই জন্য করেসপন্ডিংলি এটাকেও আমরা কিন্তু আইডেমপোটেন্ট অপারেটর বলবো। সো প্রজেকশন অপারেটর ইজ অ্যান আইডেমপোটেন্ট অপারেটর। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারিটি অপারেটর। তো তোমরা নিশ্চয়ই জানো যে প্যারিটি ইজ এ সিমেট্রিক অপারেশন, তাই না? প্যারিটি ইজ এ সিমেট্রিক অপারেশন। তো প্যারিটি একটা কেমন অপারেশন, কেউ বলতে পারবে তোমাদের মধ্যে যে হোয়াট ইজ প্যারিটি? বলতে পারবে কেউ? প্যারিটি স্যার হচ্ছে রিফ্লেকশন না, কিছু একটা। প্যারিটি কি করে, ধরো একটা সিস্টেমের কোঅর্ডিনেট হয়তো এক্স ওয়াই জেড, তাকে যদি প্যারিটি করা হয়, অর্থাৎ এর উপর যদি প্যারিটিকে অপারেট করা হয়, তাহলে সিস্টেমটা কোথায় চলে যাচ্ছে? মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে চলে যাচ্ছে ক্লাসিক্যালি। এবারে আমি যদি কোয়ান্টাম মেকানিক্সে চলে আসি, কোয়ান্টাম মেকানিক্সে আমরা একটা অপারেটর ডিফাইন করলাম, সাপোজ পাই। এই পাইটা হচ্ছে প্যারিটি অপারেটর। সেটা যদি সাই এক্স ওয়াই জেডের উপর অপারেট করে, তাহলে সেটা চলে যাচ্ছে সাই অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এই জিনিসটা। তো এইটা হচ্ছে প্যারিটি অপারেটর।
তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমার এরকম হলো, এটা কার্টেসিয়ান। এবার আমরা যদি প্লেন পোলার কোঅর্ডিনেটে যাই তাহলে কি হবে, মানে 2Dর ক্ষেত্রে, 2Dর ক্ষেত্রে তো অবশ্যই এক্স ওয়াই জেড থেকে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে 2Dর ক্ষেত্রে, ঠিক আছে। এটা 2D যদি ধরি, এটা 3D করলাম। 2Dর ক্ষেত্রে যদি দেখি কি হবে, ওকে। এবার আমরা যদি প্লেন পোলার কোঅর্ডিনেটে দেখি, মানে 2D নিশ্চয়ই, প্লেন পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। প্লেন পোলার কোঅর্ডিনেট যদি দেখি, তাহলে প্লেন পোলার কোঅর্ডিনেটে কি হয়, সেখানে আমরা আর থিটা বলে ডিনোট করে থাকি। আর থিটাকে যদি প্যারিটি দেওয়া হয় তাহলে কি হওয়া উচিত, মানে এরকম আর কি। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আর থিটা, তার মানে এটা আর আর এটা থিটা, ওকে। তাহলে এর প্যারিটি করলে কি হবে, এরকম একটা জায়গায় আসবে। আর এটা নিশ্চয়ই আর হবে, আর হবে তো। আর এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস থিটা, তার মানে এর কোঅর্ডিনেট হচ্ছে আর 180 ডিগ্রি মাইনাস থিটা, ওকে। প্লাস হচ্ছে, আচ্ছা হ্যাঁ দেখে নিচ্ছি, হ্যাঁ সরি 180 প্লাস থিটা, তাহলে কত হলো, পাই প্লাস থিটা বলে আমি নিচ্ছি, ওকে। তাহলে সেক্ষেত্রে ওয়েভ ফাংশনও যদি দেখা হয় যে সাই আর থিটা এর উপর যদি পাই অপারেট করে, তাহলে হবে সাই আর পাই প্লাস থিটা। আচ্ছা, এবারে আমরা যদি 3D-তে যাই, 3D মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সেক্ষেত্রে আর থিটা ফাই এটার প্যারিটি করলে কোথায় হচ্ছে, আর থিটা ফাইকে যদি প্যারিটি করা হয় তাহলে কোথায় যাবে, দেখো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কি হয়, ধরো ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবারে কোনো একটা পয়েন্ট তুমি ধরলে, এটা হচ্ছে আর থিটা ফাই, এখানে আর তো এই লেন্থটা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ব্লু কালারের যে লাইনটা টেনেছি ওটাই হচ্ছে আর। থিটা কোনটা, থিটা হচ্ছে এইটা, ওকে। আর ফাই কোনটা, ফাই হচ্ছে এই পয়েন্টটাকে যদি আমি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিই, এভাবে প্রজেকশন নিয়ে নিয়েছি, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে এটা হচ্ছে ফাই। বোঝাতে পেরেছি আশা করি, নাকি? আচ্ছা আচ্ছা, এবারে আমি যদি এর প্যারিটি নিই তাহলে সেটা নিশ্চয়ই ঠিক এরকম উল্টো দিকে এভাবে চলে আসবে, এদিকে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে থিটার জায়গায় এই অ্যাঙ্গেলটা কত, এখন 180 মাইনাস থিটা, তাই না? অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা। এবারে ফাইটা কত হবে, ফাইটা করতে গেলে আমাকে এই প্লেনে এরকম প্রজেকশন নিতে হবে, দিয়ে টানতে হবে, ঠিক আছে। তো এটা 3D তো আঁকাটা খুব মুশকিল, মানে এটা এরকম একটা কোনো জায়গায় এরকম প্রজেকশন আসবে যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এরকম অ্যাঙ্গেল করবে আর কি। তাহলে অ্যাকচুয়ালি সেটা কত হচ্ছে, পাই প্লাস ফাই, এই অ্যাঙ্গেলটা হবে পাই প্লাস ফাই, এক্স অ্যাক্সিসের সঙ্গে যায়। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কত হলো এই পয়েন্টটা, আর পাই মাইনাস থিটা পাই প্লাস ফাই। এটা বুঝতে পারলে কিনা বলবে, সবাই বুঝতে পেরেছে তো? ঠিক করে বোঝার চেষ্টা করবে, এটা 3D, এটা নিজে থেকে একটু বুঝতে হবে, হ্যাঁ এখানে ড্র করাটা খুব মুশকিল, নিজের একটু ভেবে দেখো, 3D ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারো। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা হয়ে যাচ্ছে আর পাই মাইনাস থিটা পাই প্লাস ফাই। তো তার মানে সাই এখানে যদি প্যারিটি অপারেট করা হয়,
সাই আর থিটা ফাইর ওপরে, তাহলে হবে সাই আর ফাই প্লাস থিটা ফাই প্লাস ফাই। তো এইটা হচ্ছে আমার প্যারিটি অপারেটর। তাহলে এর আগে আমরা প্রজেকশন অপারেটর দেখেছি, তারপর দেখলাম হচ্ছে কি প্যারিটি অপারেটর। ওকে, তো এই প্যারিটি অপারেটরের ক্ষেত্রে আমরা আসছি পরে, আমরা একটু পরে আসছি এদের প্রপার্টিগুলোকে, আমরা জাস্ট জেনে নিলাম এটা। এরপরে যেটা হচ্ছে এক্সচেঞ্জ অপারেটর। এক্সচেঞ্জ অপারেটর, এক্সচেঞ্জ অপারেটরটা কি না, সেটাকে আমরা যদি এরকম কার্লি পি বলে ডিনোট করি, ধরলাম P12 সাপোজ, এটা যদি সাই R1 R2 এর উপর অপারেট করে, তাহলে এটা হয়ে যাবে কি সাই R2 R1। এখন এই ব্যাপারটা একটু তোমাদের বোঝাতে হবে বিষয়টা, তার কারণ হয়তো এটা বুঝতে পারছো না যে সাই R1 R2 আর সাই R2 R1 এর মধ্যে ডিফারেন্স কি, তাই না? তোমাদের মনে হতে পারে, মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে R1 R2 R2 1 এর মধ্যে ডিফারেন্স কি। তাও আমি জিজ্ঞেস করছি যে তোমাদের মধ্যে যদি কেউ জানো বলতে পারো যে এই দুটো মধ্যে ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি। এনিওয়ান? স্যার জানা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো বিষয়টা অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো। সো লেট কনসিডার এ সিস্টেম অফ two identical particles. ঠিক আছে, লেট কনসিডার এ সিস্টেম অফ টু আইডেন্টিক্যাল পার্টিকেলস। টু আইডেন্টিক্যাল পার্টিকেলস মানে কি, ধরো দুটো পার্টিকেল ধরলাম এখানে, একটার পজিশন আমি বললাম যে R1 ও অরিজিনের রেসপেক্টে, একটার পজিশন হচ্ছে R1 আর একটার পজিশন হচ্ছে R2। এবারে এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে। এবারে এরা যেহেতু আইডেন্টিক্যাল পার্টিকেল, এদেরকে আমরা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবো না। ডিস্টিংগুইশ করতে পারবো না মানে কি, যে এই পার্টিকেলটাকে যদি এখানে পাঠিয়ে দিই আর এই পার্টিকেলটাকে যদি এখানে পাঠিয়ে দিই, এতে কিন্তু সিস্টেমের প্রপার্টির কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, অর্থাৎ পার্টিকেল যদি আমি এক্সচেঞ্জ করি, ধরো আমি, যদিও আমরা এদের আলাদা করতে পারবো না, তাও জাস্ট ডিনোট করছি যে এটা 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর পার্টিকেল, এবং এর লোকালাইজড ওয়েভ ফাংশন হচ্ছে φ1, এর লোকালাইজড ওয়েভ ফাংশন হচ্ছে φ2। তাহলে এখন পুরো সিস্টেমটার ওয়েভ ফাংশন আমি যদি বলি সাই R1 R2, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ φ1 R1 ইন্টু φ2 R2। 1 নম্বর পার্টিকেলটা R1 এ আছে আর 2 নম্বর পার্টিকেলটা R2 তে আছে। এবার এরা যেহেতু আইডেন্টিক্যাল পার্টিকেলস, তাহলে পার্টিকেল এক্সচেঞ্জ করলেও কিছু চেঞ্জ হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে নিতে হবে, যে এ অফ এটা প্লাস বি অফ φ1 R2 φ2 R1। ঠিক আছে, অর্থাৎ পার্টিকেলকে আমি এক্সচেঞ্জ করেছি, 1 নম্বরকে 2 এ, 2 নম্বরকে 1 এ, এটা হচ্ছে সাই R1। এবার যদি আমি পার্টিকেলকে এক্সচেঞ্জ করে দিই, যে সাই R2 R1 যদি লিখি, তাহলে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এ অফ φ1 আর R2 হয়ে যাবে, তখন R1 এর জায়গায় R2 হবে, φ1 অফ R2 φ2 অফ R1 প্লাস বি অফ φ1 অফ R1 φ2 অফ R2। তো এইটা হচ্ছে ডিফারেন্স আর কি, সাই R12 আর সাই R2 R1, মানে সাই R1 R2 আর সাই R2 R1, এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এইটা, যে পার্টিকেল তার পজিশন এক্সচেঞ্জ করেছে। ঠিক আছে, তো এই যে আমরা এক্সচেঞ্জ অপারেটর লিখেছি,
এক্সচেঞ্জ বিটুইন 1 and 2, এটার কাজ আসলে কি? এটার কাজ হচ্ছে এই পার্টিকেলগুলোকে এক্সচেঞ্জ করবে, 1 নম্বর পার্টিকেলকে 2 নম্বরে, 2 নম্বর পার্টিকেলকে 1, এভাবে এক্সচেঞ্জ করবে। তাহলে এটা হচ্ছে এক্সচেঞ্জ অপারেটর। ওকে, বুঝতে পারলে? ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি 3 ধরনের অপারেটর এখন জানলাম। ফার্স্ট হচ্ছে প্রজেকশন অপারেটর, সেকেন্ড হচ্ছে প্যারিটি, থার্ড হচ্ছে পার্টিকেল এক্সচেঞ্জ। এবারে আমরা দেখাবো যে এই যে অপারেটরগুলো, এদের কিছু ফিচার্স আছে, কিছু স্পেশাল কিছু ফিচার্স আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব আরেকটা জিনিস, সেটা হচ্ছে হার্মিসিয়ান অপারেটর। হার্মিসিয়ান অপারেটর, হার্মিসিয়ান অপারেটর কি না, অ্যাকচুয়ালি কোনো একটা অপারেটর ও যদি আমরা নিই, একটা ও অপারেটর নিয়েছি, পরবর্তীকালে আমরা দেখব যে যে কোনো অপারেটরকে আমরা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আর পরে দেখবো এটা স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা। ওকে, এবার এর যে হার্মিসিয়ান কনজুগেট, হার্মিসিয়ান যে কনজুগেট, সেটাকে ও ড্যাগার বলে লেখা হয়। ঠিক আছে, ও ড্যাগার। তো ও ড্যাগার আসলে কি হবে না, প্রথম হচ্ছে ও ট্রান্সপোজ করা হবে, তারপর তার কমপ্লেক্স কনজুগেট নেওয়া। বুঝতে পেরেছো? তোমরা তো জানো যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হয় কিভাবে, রোকে কলাম করে দেওয়া হয়, কলামকে রো করে দেওয়া হয়, সেটা করতে হবে। প্লাস তারপরে কি করা হবে, তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিতে হবে। তাহলে এটাকে বলবো হচ্ছে হার্মিসিয়ান কনজুগেট। এবার হার্মিসিয়ান অপারেটর আমরা কাকে বলবো না, যদি দেখা যায় কোনো অপারেটরের ক্ষেত্রে ও ইকুয়াল টু ও ড্যাগার হচ্ছে, ঠিক আছে, যদি ও ইকুয়াল টু ও ড্যাগার হয়, তাহলে কি হবে, কি হবে, সেই অপারেটরটাকে আমরা হার্মিসিয়ান অপারেটর বলবো। রাইট, এটাকেই বলবো আমরা হার্মিসিয়ান অপারেটর। হার্মিসিয়ান অপারেটর। তাহলে একটা হার্মিসিয়ান অপারেটরের ক্ষেত্রে আমরা যদি এক্সপেকটেশন ভ্যালু নিই, তাহলে দেখো সাই ও সাই, এটা হচ্ছে কি এক্সপেকটেশন ভ্যালু। এবারে দেখো অ্যাকচুয়ালি এই যে সাই, সাইর যদি আমরা হার্মিসিয়ান কনজুগেট নিই, অর্থাৎ সাই ড্যাগা, তাহলে সে তার ডুয়াল স্পেসের এলিমেন্ট হয়ে যাবে সাইর ব্রা, অর্থাৎ কেটের কনজুগেট ব্রা। আবার যদি ব্রার কনজুগেট নেওয়া হয়, তাহলে হয়ে যাচ্ছে কেট। ওকে, তো তাহলে আমরা এইটাকে মানে আমরা যদি এরকম লিখি যে সাই ও, মানে ওটা এখন এর উপর অপারেট করছে আর কি, মানে এটাকে এরকম লিখতে পারি যে ওটা এখন ব্রার উপর অপারেট করছে। এটাকে না আমরা এরকম লিখতে পারি আসলে যে দিস ইজ ইকুয়াল টু ও ড্যাগা সাই, মানে এটা আর কিছুই না, এটা হচ্ছে কি, এটা আসলে কিছু, এটা কি আসলে না, ও ড্যাগা সাই এর কনজুগেট। ঠিক আছে, অর্থাৎ যদি সেটা ব্রার উপর অপারেট করে, তাহলে ব্রার উপর অপারেট করার অর্থ কি, এটা এদিকে চলে আসবে, অর্থাৎ ইকুয়াল টু এরকম হয়ে যাবে যে ও ড্যাগা সাই সাই। আর যেহেতু এটা ও ড্যাগা, ও ইকুয়াল টু যেহেতু ও ড্যাগা হার্মিসিয়ান কনজুগেটের ক্ষেত্রে, হার্মিসিয়ান অপারেটর হলে তার হার্মিসিয়ান কনজুগেট আর সেটা সমান হয়, তাহলে আমরা সেটাকে ও সাই লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি আসলে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, ওকে, এই জিনিসটা তো আমরা দেখাতে পারি, আমরা যেটা দেখাতে পারি যে এ হার্মিসিয়ান অপারেটর, এ হার্মিসিয়ান অপারেটর
always has real eigenvalues and orthogonal eigenfunctions। ঠিক আছে, আমরা এটা দেখাতে পারি যে একটা হার্মিসিয়ান অপারেটরের সবসময় কি হবে, রিয়েল আইগেন ভ্যালু থাকবে এবং অর্থোগোনাল আইগেন ফাংশন থাকবে। তো সেটা কিভাবে না, লেট ইউ হ্যাভ অ্যান অপারেটর ও which is হার্মিসিয়ান। আমরা একটা হার্মিসিয়ান অপারেটর কনসিডার করলাম ও। এবার এই ও এর যে আইগেন স্টেট, ঠিক আছে, ও এর যে আইগেন স্টেট সেটাকে আমরা ফাই এন দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে, ও অফ ফাই এন ইকুয়াল টু ও এন ফাই। তাহলে বুঝতেই পারছো এখানে এখানে দেখে কি বুঝতে পারছো যে এটা হচ্ছে আইগেন ফাংশন। এটা হচ্ছে আইগেন ফাংশন আর এটা কি আইগেন ভ্যালু। ঠিক আছে, আইগেন ফাংশন আর আইগেন ভ্যালু। এবারে আমরা যদি এরকম নিই যে ফাই এন ও ফাই এন, সো নিঃসন্দেহে এটাকে তুমি লিখে দিতে পারো যে ও ড্যাগা ফাই এন ফাই এন। ওকে, এটা লিখে দিতে পারো। এখন ও অফ ফাই এন মানে কত, ও এন। তাহলে অ্যাকচুয়ালি ও এন চলে আসছে, ও এন ফাই এন ইকুয়ালস টু, এটা কি হবে, ও এন স্টার ফাই এন। ওকে, তো আমরা যদি ধরে নিই যে ফাই এন নট ইকুয়াল টু জিরো, নিজেদের মধ্যে ব্র্যাকেট নিলে নিশ্চয়ই জিরো হবে না, তাহলে আমরা লিখতে পারি ও এন ইকুয়াল টু ও এন স্টার। তাহলে ও এন ইকুয়াল টু ও এন স্টার মানে কি, আইগেন ভ্যালুজ অফ এ হার্মিসিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল। এটা হচ্ছে কি পিওর রিয়েল, পিওরলি রিয়েল। তাহলে ফার্স্ট প্রুফটা আমরা করে ফেললাম যে রিয়েল আইগেন ভ্যালুজ থাকে। এবারে নেক্সট আমরা যাব অর্থোগোনাল আইগেন ফাংশন। অর্থোগোনাল ফাংশন কাকে বলে বলো, অর্থোগোনাল ফাংশন হ্যাঁ, মানে তুমি যদি এরকম করো, ধরো ফাই এন ইকুয়াল টু জিরো হবে যদি এম নট ইকুয়ালস টু এন হয়, আর নট ইকুয়াল টু জিরো হবে যদি এম ইকুয়াল টু এন হয়। এবার অর্থ নর্মাল হলে কি হবে, এই যে নন জিরোটা যেটা বললাম ওটা হয়তো ওয়ান হয়ে যাবে, তার নর্ম ওয়ান। ঠিক আছে, অর্থগোনালের ক্ষেত্রে নর্ম ওয়ান হলে তাকে অর্থ নর্মাল বলা হয়। আমি অর্থগোনালের কথাই ভাবছি এখানে। ওকে, আচ্ছা, তাহলে এবারে এটা আমাকে দেখাতে হবে যে দিস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড দিস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো। লেটস স্টার্ট উইথ phi m o phi n, so that will be equal to o dagger phi m phi n। তো এটার মানে হচ্ছে কি ও এন, তাই না, ও এন। তাহলে ও এন সামনে এলো, ফাই এন, আর এটা কি আসছে ও এম স্টার ফাই এন, কারণ ও ড্যাগা ওভার ও এম, সরি ও ড্যাগা ওভার ফাই এম টা দিবে ও এম স্টার, রাইট। তো একটু আগে আমরা দেখলাম এর আইগেন ভ্যালুগুলো রিয়েল হয়, সো ও এম স্টার মানে হচ্ছে ও এম। ঠিক আছে, ও এম স্টার মানে হচ্ছে ও এম। তাহলে আমরা এটাকে এদিকে আনলাম, কত ও এন মাইনাস ও এম
phi n ইকুয়াল টু 0। এবার এখানে যদি m নট ইকুয়ালস টু n হয়, তার মানে এই জিনিসটা জিরো হয়ে যাবে, হবে না, তাই না? যদি m নট ইকুয়ালস টু n হয় তাহলে om নট ইকুয়ালস টু n, তার মানে এটা নট ইকুয়াল টু 0। তার মানে নিশ্চয়ই আমরা কি বলতে পারি যে phi n মাস্ট বি 0। অর্থাৎ আমরা কি দেখলাম যে একটা হার্মিসিয়ান অপারেটর তার যে আইগেন ফাংশনগুলো সেগুলো অর্থগোনাল হয়। বোঝাতে পেরেছি? আচ্ছা, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে কিন্তু বলবে, মানে একদম যদি কিছু বেসিক কোশ্চেনও থাকে, যা থাকে তোমরা কিন্তু শেয়ার করবে সঙ্গে সঙ্গে। ওকে, হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ওই যে তিনটে অপারেটর দেখছিলাম না, প্রথম দেখছিলাম কি প্রজেকশন অপারেটর, তারপর প্যারিটি অপারেটর, তারপর এক্সচেঞ্জ অপারেটর। তো প্রজেকশন অপারেটরের একটা প্রপার্টি আমরা দেখেছি, সেটা হচ্ছে আইডেমপোটেন্ট অপারেটর। এবার আমরা আবার প্যারিটিতে চলে আসছি, প্যারিটি অপারেটর। তাহলে প্যারিটি অপারেটরের কাজ কি? প্যারিটিকে যদি আমরা পাই দ্বারা ডিনোট করি, পাই অফ সাই এক্স ওয়াই জেড, এটা কি হবে? সাই অফ এবার এটা কি রকম হবে সেটা আমরা জানি না, কিন্তু এই জিনিসটা যে কেমন হবে উই ডোন্ট নো। টিল নাও এখনো অবধি আমরা জানি না যে সাই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড কেমন হবে। জাস্ট এটা দেখানো হচ্ছে যে সাইটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এ চলে যাবে, সিস্টেমটা জাস্ট ট্রানজিট করে যাবে ওখানে। এটা জানার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমরা যদি পাই স্কোয়ার অফ সাই এক্স ওয়াই জেড করে দিই তাহলে কি হবে? তাহলে এগেন এটা আসবে পাই অফ সাই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, সো ইট উইল বি সাই এক্স ওয়াই জেড। হলো? তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে পাই স্কোয়ারের আইগেন ভ্যালু কত? আইগেন ভ্যালু অফ পাই স্কোয়ার কত? 1। কি বাকিরা বুঝতে পারছো তো? কারণ দেখো এই যে পাই স্কোয়ার অফ সাই এক্স ওয়াই জেড সমান সাই এক্স ওয়াই জেড, তো আমরা তো জানি যে কোনো অপারেটর ধরো ও সাই ইকুয়াল টু ধরো হলো আলফা সাই, তাহলে আলফাটা হচ্ছে আইগেন ভ্যালু। তো এখানে যদি পাই স্কোয়ার সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু পাই সাই এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে আমরা শিওরলি বলতে পারি যে পাই স্কোয়ারের আইগেন ভ্যালু হচ্ছে 1। তাহলে পাই এর আইগেন ভ্যালু কি হবে? কত হচ্ছে বলো? প্লাস মাইনাস 1, ডেফিনেটলি প্লাস মাইনাস 1 হবে। তাহলে একটা জিনিস দেখো, পাই এর কিন্তু দুটো আইগেন ভ্যালু হতে পারে, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। এর মানেটা কি না, পাই অফ সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত? সাই অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু সাই অফ এক্স ওয়াই জেড। তো এটাকে বলা হয় ইভিন প্যারিটি। এটা কি বলা হয়? ইভিন প্যারিটি বলা। আর যখন -1 হচ্ছে, খেয়াল করে দেখো, পাই অফ সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু সাই অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস অফ সাই এক্স ওয়াই জেড, কারণ এর আইগেন ভ্যালু -1। এটাকে বলে অড প্যারিটি। এটা হচ্ছে অড প্যারিটি। তো দুটোকে একসঙ্গে আমরা এরকম লিখছি যে পাই অফ সাই প্লাস মাইনাস এক্স ওয়াই জেড
ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ সাই এক্স ওয়াই। তো প্লাস সাই প্লাসটা যেটা, এটা সাই প্লাস মাইনাস। সাই প্লাসটা হচ্ছে তার মানে ইভিন ওয়েভ ফাংশন, মানে ইভিন আইগেন ফাংশন, আর মাইনাসটা হচ্ছে কি অড আইগেন ফাংশন। বুঝতে পারলে কিনা একটু বলবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। অনির্বাণ বুঝতে পারছো? স্যার এই মুহূর্তে একটু ডাউট আছে, আমি পরে আপনার সাথে একটু বলবো। ঠিক আছে, ওকে। তো তাহলে দেখো পাইয়ের দুটো আইগেন ফাংশন আমরা পাচ্ছি, যার করেসপন্ডিং দুটো আইগেন ভ্যালু আছে, একটা +1 একটা -1। আর +1-এর জন্য যে যেটা ওয়েভ ফাংশনটা সেটা ইভিন, ঠিক আছে। যখন আমরা প্লাস পাচ্ছি অর্থাৎ সাই প্লাস তার আইগেন ফাংশন, এটা হচ্ছে ইভিন আইগেন ফাংশন, এটা হচ্ছে ইভিন, রাইট। আর মাইনাসটা যেটা, তার +1 এটা -1, সেটাকে সাই মাইনাস বলে দেখছি, এটা হচ্ছে অড। এটার মানেটা হচ্ছে যে এরকম যে সাই অফ মাইনাস আর ইকুয়াল টু সাই আর। আমি এক্স ওয়াই জেড আর লিখছি না, ছোট করার জন্য নোটেশনটাকে আমি মাইনাস আর করে দিয়েছি, আর মানে এক্স ওয়াই জেড। তাহলে এটা সাই প্লাস, আর সাই মাইনাস অফ মাইনাস আর ইকুয়াল টু মাইনাস অফ সাই আর, মানে সাই মাইনাস। এটা আমরা দেখলাম, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তোমরা কোথায় দেখতে পাও, অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাও না? বিভিন্ন আইডেন্টিক্যাল পার্টিকেলসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পার্টিকেলগুলো দু ধরনের মাল্টিপ্লেট হয়, একটা ইভিন ওয়েভ ফাংশন দেয়, একটা অড ওয়েভ ফাংশন দেয়। তো সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো পার্টিকেল ফিজিক্সে গিয়ে। আচ্ছা, সেটাই আমরা পরে আসছি। এরপরে যেটা, যে অনেক সময় দেখাতে বলে যে শো দ্যাট প্যারিটি ইজ হার্মিসিয়ান। So that parity is Hermitian. So how can you show it? কিভাবে করা যেতে পারে? ভেরি সিম্পল। আমরা দেখেছি যে পাই স্কোয়ার সাই ইকুয়াল টু সাই। সো সাই পাই স্কোয়ার অফ সাই দ্যাট ইজ ইকুয়াল টু সাই সাই ইকুয়াল টু 1। ওকে, সো পাই স্কোয়ার মানে কত? পাই ওভার পাই অফ সাই ইকুয়াল টু 1। এবারে একটা পাইকে যদি আমি ব্রাশ পেসে নিয়ে আসি তাহলে এটা পাই ড্যাগা হয়ে যাচ্ছে, পাই ড্যাগা সাই পাই সাই। ওকে, মানে এটা তো আসলে একই জিনিস, পাই সাই ইকুয়াল টু পাই সাই, কেট স্পেসে আছে না ওই জন্য। ওকে, আবার 1 মানে কি? যেহেতু 1 কি হয় না, একটা অর্থনর্মাল স্টেট নিলে নিজেদের দুটো একটা স্টেট কেট আর একটা স্টেট ব্রা, তাদের মধ্যে যদি আমরা ইনার প্রোডাক্ট করি তাহলে 1 হয়, মানে এরকম আর কি। আমরা এরকম ধরতে পারি যে পাই সাই পাই সাই। সো পাই সাই যদি একটা স্টেট হয় তাহলে তার কনজুগেট পাই সাই, তাদের মধ্যে ইনার প্রোডাক্ট করলে 1 হবে। তো 1-এর জায়গায় আমরা এটা রিপ্লেস করাবো। এবারে দেখো, কম্পেয়ার করে আমরা বলতে পারি পাই ড্যাগা ইকুয়ালস টু পাই। তাহলে পাই ড্যাগা ইকুয়ালস টু পাই মানে কি? এরা হচ্ছে এর হার্মিসিয়ান কনজুগেট তার সঙ্গে সমান, তাই জন্য এটা হচ্ছে হার্মিসিয়ান, অর্থাৎ প্যারিটি অপারেটর ইজ এ হার্মিসিয়ান, রাইট? বুঝতে পারলে তো? আচ্ছা, নেক্সট হচ্ছে পার্টিকেল এক্সচেঞ্জ অপারেটর। পার্টিকেল এক্সচেঞ্জ অপারেটর, যেটাকে আমরা এরকম ডিনোট করেছিলাম P12 অফ সাই
r1 r2 ইকুয়ালস টু সাই r2 r1। এটাও আমরা যদি দেখি যে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে কি পাই অফ সাই r2 r1 ইকুয়াল টু সাই, আবার ঘুরে আসবে r1 হচ্ছে। তো তাহলে আইগেন ভ্যালু অফ পি স্কোয়ার 1 2 সেটা কত হচ্ছে 1। বলো। উপরে প্যারিটি অপারেটর প্যারিটি অপারেটর তো আলাদা ছিল, আপনি এখন দিয়েছেন না এটা তো পার্টিকেল এক্সচেঞ্জ অপারেটর, এটা বলছো? ও আচ্ছা পাই দেওয়া হয়ে গেছে, সরি সরি, রাইট। হ্যাঁ তাহলে এটা কি হবে, পাই p12। ওকে, তাহলে p12 এর আইগেন ভ্যালু হচ্ছে পি স্কোয়ার 1 2 এর আইগেন ভ্যালু হচ্ছে 1। তো তাহলে আইগেন ভ্যালু অফ p12 কত হতে পারে, প্লাস মাইনাস 1। তো তার মানে এটাও ঠিক প্যারিটিরই মতো, একটাতে +1 আইগেন ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, আর একটাতে -1 দেখতে পাচ্ছি। তো +1 এর ক্ষেত্রে আমরা ইভিন দেখতে পাবো, অর্থাৎ এরকম লিখতে পারি যে p12 অফ সাই r1 r2 ইকুয়াল টু হচ্ছে সাই r2 r1 ইকুয়াল টু প্লাস মাইনাস অফ সাই r1 r2। তাই তো, প্লাস মাইনাস অফ সাই r1 r2। তো তাহলে এখানে একটা ইভিন এক্সচেঞ্জ দিচ্ছে আর একটা অড এক্সচেঞ্জ দিচ্ছে, তাই জন্য আমরা দুটোকে এভাবে ডিনোট করছি, প্লাস মাইনাস করেই আমরা ডিনোট করছি যে সাই প্লাস মাইনাস অফ r12 ইকুয়াল টু সাই প্লাস মাইনাস অফ r2 r1 ইকুয়াল টু প্লাস মাইনাস সাই প্লাস মাইনাস r1 r2। বুঝতে পারলে? তাহলে একটাতে ইভিন এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি আর একটাতে অড এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি। এবার পরবর্তীকালে দেখবে যে এই যে আইগেন ফাংশন অফ এ পার্টিকেল এক্সচেঞ্জ অপারেটর, এগুলোকে আমরা কিন্তু বোসন আর ফার্মিয়ন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ সাই প্লাস যেটা হয় সেটা হচ্ছে বোসনের ওয়েভ ফাংশন হয়, যেটা সিমেট্রিক উইথ এক্সচেঞ্জ। এটা হচ্ছে কি সিমেট্রিক উইথ এক্সচেঞ্জ। আর সাই মাইনাস যেটা হয় এটাকে ফার্মিয়ন এর ওয়েভ ফাংশন ধরা হয়, যেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক ধরা হয়। মানে তোমরা নিশ্চয়ই জানো যে যতগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল আছে তাদেরকে আমরা দুটো ক্লাসে ক্লাসিফাই করতে পারি। স্ট্যাটিস্টিক্সে পড়েছো, তাদের স্ট্যাটিস্টিক্সও আলাদা। একটা বোসনস যারা বি স্ট্যাটিস্টিক্স ফলো করে, আর একটা হচ্ছে ফার্মিয়নস যারা হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে। তো সেখানে হয়তো কথাটা শুনেছো যে বোসনের যে ওয়েভ ফাংশন সেটা সিমেট্রিক হয়, আর ফার্মিয়নের যে ওয়েভ ফাংশন সেটা কি হয়, অ্যান্টিসিমেট্রিক হয়। হয়তো এটা কেন হয় কেউ বলতে পারবে? হয় কেন ফার্মিয়নের অ্যান্টিসিমেট্রিক, কেন বোসনের সিমেট্রিক? হ্যাঁ বলো। না বলতে হবে কেউ বাকিরা? রাহুল? আচ্ছা দেখ, ঠিক আগের মতো আমরা একটা টু আইডেন্টিক্যাল পার্টিকেল সিস্টেম কনসিডার করলাম। টু
আইডেন্টিক্যাল পার্টিকেল সিস্টেম। ঠিক আছে, ধরো এই হচ্ছে দুটো পজিশন, একটা R1 পজিশন আর একটা R2 পজিশন। তো এদের আমরা লোকালাইজড ওয়েভ ফাংশন কনসিডার করলাম, এটা সাপোজ φ1, এটা হচ্ছে φ2। তাহলে এরকম দুটো পার্টিকেলের আমি যদি সিস্টেম অফ পার্টিকেলস কনসিডার করি, তাহলে psi R1 R2 that will be linear combination of these two, অর্থাৎ A of φ1 R1 φ2 R2। এবার যদি আমি এদেরকে এক্সচেঞ্জ করি তাতেও কিন্তু সিস্টেমটা হোল্ড করবে, তাই জন্য আমরা এরপরে কি লিখতে পারি, V psi1 R2 into psi2 R1। এবারে আমরা দেখতে পেলাম কি যে psi R2 R1 এর মধ্যে একটা স্পেসিফিক সিমেট্রি আছে, আইদার ইভিন এক্সচেঞ্জ না হয় অড এক্সচেঞ্জ, এর বাইরে কিছু হবে না। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস psi R1। এটা আমরা একটু আগে দেখলাম না এই জিনিসটা, তার কারণ এক্সচেঞ্জের স্কোয়ার অপারেটরের আইগেন ভ্যালু হচ্ছে 1, তাহলে আইদার এটা প্লাস হবে না হয় মাইনাস হবে, এছাড়া অন্য কিছু হবে না। তো এই জিনিসটা স্যাটিসফাই করতে গেলে আমাদেরকে অবশ্যই বি ইকুয়াল টু প্লাস মাইনাস এ করতে হবে। দেখো বি ইকুয়াল টু প্লাস করলে, মানে বি ইকুয়াল টু প্লাস এ করলে আমরা ইভিনটা পাবো, অর্থাৎ R2 কে R1-এ, R1 কে R2-তে করলে সেম সেটা ফিরে আসবে। আর যদি মাইনাস করো তাহলে এই নিচেরটা আসবে, অর্থাৎ অড আসবে। ঠিক আছে, আর নর্মালাইজ করে দিলে যেটা হবে যে মড অফ এ ইকুয়াল টু মড অফ বি ইকুয়াল টু 1/√2, মানে φ1 φ2 কে যদি অর্থনর্মাল ধরি, ঠিক আছে, φ1 φ2 অর্থনর্মাল, তাহলে সেক্ষেত্রে আমরা psi প্লাস মাইনাস R1 R2 that is equal to 1/√2 φ1 R1 φ2 R2 প্লাস মাইনাস φ1 R2 φ2 R1, এটা দেখতে পাচ্ছি। এবারে আমার যে প্রশ্নটা ছিল, যে কোশ্চেনটা ছিল, যে কেন আমরা বোসনকে প্লাস বা সিমেট্রিক ধরছি আর ফার্মিয়নকে অ্যান্টিসিমেট্রিক ধরছি, আমি উল্টো কেন ধরছি না? এর পেছনে স্পেসিফিক একটা কারণ আছে। তোমরা জানো যে ফার্মিয়ন যারা হবে তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করবে। পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা কি বলছে? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? যে কি বলছে বলো? একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকবে না, তাই তো? ফার্মিয়ন গুলো যেহেতু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে, তাহলে একটা স্টেটে একটার বেশি ফার্মিয়ন থাকবে না। তাহলে যদি আমরা এখানে φ1 ইকুয়াল টু φ2 ইকুয়াল টু φ করে দিই, তার মানে একটা স্টেটে দুটো পার্টিকেল চলে আসছে, সেটা তখন 0 হয়ে যাবে। ফর ফার্মিয়ন if φ1 ইকুয়াল টু φ2 ইকুয়াল টু φ, দ্যাট শুড বি psi ইকুয়াল টু 0, বিকজ এরকম সিচুয়েশন অ্যারাইজই করবে না, এক্সিস্টই করবে না। এমন কোনো স্টেট পাওয়া যাবে না যেখানে দুটো ফার্মিয়ন একটা স্টেটে থাকছে। তাহলে এই জিনিসটা স্যাটিসফাই করবে তখনই যদি এটা আমরা মাইনাস ধরি। দেখো তুমি যদি এটা মাইনাস ধরো তাহলে φR1 φR2 মাইনাস φR1 φR2 0। ওই জন্য ফার্মিয়নের ক্ষেত্রে আমরা শুধু সাই মাইনাসটা ধরব। আর বোসন যেহেতু এটা ফলো করে না, তাই জন্য সাই প্লাসটা যেটা হবে সেটা বোসনের, সাই প্লাস যেটা হবে সেটা হচ্ছে বোসনের। বোঝা গেল? বাকিরা চুপচাপ কেন বলো?
যদি সমস্যা থাকে। আচ্ছা, তো এখন তাহলে আমরা দেখলাম কি কয়েকটা স্পেসিফিক অপারেটর আর তাদের কিছু ফিচার্স আমরা দেখলাম। এরপর আমরা নেক্সট পোর্শনে চলে যাব, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, রাইট? তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে কি? আমরা দেখেছি যে এই যে সাই, দ্যাট সাই বিলংস টু দ্য হিলবার্ট স্পেস, ইটস এ ভেক্টর স্পেস অফ কোর্স। ওকে, আবার আমরা দেখেছি যে সাইকে কিন্তু আমরা ডিসক্রিট বেসিসেও কিন্তু লিখতে পারি, অর্থাৎ এইভাবে ডিসক্রিট বেসিসেও লিখতে পারি, ঠিক আছে? তো একটা সাই যদি কোনো ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়, আমি যদি এটা n ডাইমেনশনাল বলি, সাপোজ n, সো দিস সাই নাও বিলংস টু এ ভেক্টর স্পেস উইচ ইজ n ডাইমেনশনাল। এটা আমরা আগে দেখেছি। ওকে, আবার দেখো একটা ম্যাট্রিক্সও কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করতে পারে, অর্থাৎ ভেক্টর স্পেসের বিভিন্ন রকম টাইপস হতে পারে। যেমন আগের দিন বলেছিলাম, কমন ভেক্টরস আর অলসো ভেক্টর স্পেস, মানে সরি, কমন ভেক্টরস আর অলসো দ্য এলিমেন্টস অফ ভেক্টর স্পেস, পলিনোমিয়ালস, কমপ্লেক্স নাম্বারস, ম্যাট্রিসেস, এগুলো সবকটাই কিন্তু ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে পারে। তাহলে আমরা, হ্যাঁ বলো। ফাংশন ভেক্টর স্পেসের এলিমেন্ট হবে? হ্যাঁ, ফাংশনও ভেক্টর স্পেসের এলিমেন্ট হবে, যদি এইভাবে স্প্যান করতে পারি তবেই হবে, ঠিক আছে? তাহলে আমরা সবকিছুকে যদি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করে দিই তাহলে একটা সুবিধা আছে, কারণ ম্যাট্রিক্স যে অপারেশনগুলো আর ম্যাট্রিক্স প্রপার্টিগুলো কিন্তু খুব ওয়েল নোন আমাদের কাছে, ম্যাথমেটিক্যালি ওয়েল নোন। তো সেই জন্য আমরা যদি সমস্ত কিছুকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি তাহলে ওর ম্যাথমেটিক্সটা কিন্তু খুব মানে নোন ম্যাথমেটিক্সে আমরা কিন্তু ম্যাপ করে ফেলতে পারি সব কিছু। তাই জন্য সব কিছুকে আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখবো, এই যে কেটগুলোকে, কেট, যেমন এই যে সাই কেট, একে ম্যাট্রিক্সে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো আমরা অলরেডি এমনি একটা রিপ্রেজেন্টেশন দেখেছি, এইটা an phi n, মানে এটাকে এরকম লিখতে পারি না, a1 phi 1 প্লাস a2 phi 2 and it will go up to an phi, রাইট? তো একে ম্যাট্রিক্সে, একে যদি আমি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি তাহলে একটা কলাম ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এরকম a1 a2, কলাম ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এটাকে আমরা এরভাবেও লিখতে পারি, কেউ কেউ এরকম লিখতে পারে যে দিস ইজ phi 1 psi, দিস ইজ phi 2 psi ডট phi n। তো তাহলে একটা কেট ভেক্টরকে আমরা ম্যাট্রিক্সে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? বাই এ কলাম ম্যাট্রিক্স, এবং তার এলিমেন্ট গুলো এরকম হবে, ওই যে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট গুলো a1 a2 এগুলোই হয়ে যাবে তার এলিমেন্ট। ওকে, তাই তো? তো কলাম ম্যাট্রিক্স মানে বুঝতে পারছো ওর ডাইমেনশনালিটি কত, তাহলে n ক্রস 1 না, রো কটা, nটা, তার মানে সরি ঠিকই বলছিলাম, n ক্রস 1। তাহলে এর, তাহলে এই যে সাই ম্যাট্রিক্সের যদি আমরা করি যে mi এলিমেন্ট কত, mi এলিমেন্ট হচ্ছে এইটা phi m psi, that is equal to am, তাই না? এটাকে যখন আমরা ম্যাট্রিক্সে লিখছি, ওর 1 নম্বর এলিমেন্ট 1 1 এলিমেন্ট হচ্ছে a1, ঠিক আছে, 2 1 এলিমেন্ট হচ্ছে a2, 3 1 এলিমেন্ট হচ্ছে a3, এরকম ভাবে লিখছি আমরা। ওকে,
আচ্ছা, তাহলে একটা ব্রাকে কি করে রিপ্রেজেন্ট করা যাবে? ব্রা কত? সাইয়ের ব্রা সমান হচ্ছে কেটের ড্যাগা। তো ড্যাগা মানে আমরা কি বলেছি, প্রথম ট্রান্সপোজ হবে তারপর কমপ্লেক্স কনজুগেট হবে, মানে এরকম A1 স্টার A2 স্টার এরকম করে AN স্টার হবে। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা রো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কেট হচ্ছে কলাম ম্যাট্রিক্স আর ব্রা হচ্ছে রো ম্যাট্রিক্স। আচ্ছা, উল্টোটা কি আমরা করতে পারতাম? মানে ব্রা মানে কি? ব্রা ইজ দ্য এলিমেন্ট অফ ডুয়াল স্পেস। হবে না তো? কেন হবে না? কারণ হ্যাঁ বলো, ঠিক বলছো, বলো। ম্যাট্রিক্সের ফার্স্টে যে ম্যাট্রিক্স থাকবে তার যে কলাম আর হ্যাঁ সঙ্গে হতে পারে, তো এটা হবে না কেন? এটা তো কেন হবে না? এটা তো 1 ক্রস n। কিন্তু উল্টা করতে কি অসুবিধা হতো? না, অসুবিধা তো সেটা তো n ক্রস 1 ছিল, এটা 1 ক্রস n। আসলে বিষয়টা হচ্ছে কি জানো তো, বিষয়টা হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্সে অলরেডি ডিফাইন করেছি যে সাইকে এটাকে কি হতে হবে? প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি মানে কি? 1 ক্রস 1 হতে হবে। তো 1 ক্রস 1 কে আমরা এভাবে লিখতে পারি যে 1 ক্রস n ইন্টু n ক্রস 1। তো এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। উল্টোটা আমরা করতে পারবো না। উল্টোটা করলে যেটা হবে, সাই প্রোডাক্টটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে n ক্রসে। অর্থাৎ প্রবাবিলিটি তো এভাবে হয় না, না, প্রবাবিলিটি ইজ এ স্কেলার, ইটস এ পিওর স্কেলার। তো যেহেতু প্রবাবিলিটি একটা পিওর স্কেলার, তাই সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে করতে পারি না। অর্থাৎ অলওয়েজ এই কনভেনশনটা এটা ফলো করবে যে কেট ইট উইল বি কলাম ম্যাট্রিক্স আর ব্রাটা হবে তার হার্মিসিয়ান কনজুগেট, তাই রো ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তার মানে কি এই প্রোডাক্টটা পসিবল না? আগে কেট পরে ব্রা, ইজ ইট পসিবল? বলো। অফকোর্স পসিবল, তার কারণ এটা হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্স আসবে। n ক্রস n ম্যাট্রিক্স আসবে। তো একটা n ক্রস n ম্যাট্রিক্স মানে এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এটা অ্যাকচুয়ালি ডিনোট করে কাকে? একটা অপারেটরকে। ঠিক আছে, এই প্রোডাক্টটা পসিবল, বাট দিস প্রোডাক্ট ইজ নট প্রবাবিলিটি, রাইট? তো প্রবাবিলিটি পেতে গেলে প্রথম মানে ব্রার সঙ্গে কেটকে হিট করাতে হবে। কেট যদি ব্রাকে হিট করায় তাহলে কিন্তু প্রবাবিলিটি হবে না। দ্যাটস নট ইনার প্রোডাক্ট, ইটস নট অ্যান ইনার প্রোডাক্ট। ইউ মে রাইট ইট ইজ আউটার প্রোডাক্ট, এটাকে আউটার প্রোডাক্ট বলতে পারো। ইনার প্রোডাক্ট কোনটা? এইটা ইনার প্রোডাক্ট। আগের দিন আমরা আলোচনা করেছি যে ইনার প্রোডাক্ট আসলে কি। ডট প্রোডাক্ট ইজ অ্যান এক্সাম্পল অফ ইনার প্রোডাক্ট, আমরা আগের দিন দেখেছি। ওকে, সো নট অ্যান ইনার প্রোডাক্ট, দ্যাটস অ্যান আউটার প্রোডাক্ট, দেখলাম। ওকে, নেক্সট। আচ্ছা, এই জিনিসটা কি পসিবল? এই প্রোডাক্ট কি পসিবল? দিস ইজ নট পসিবল। তার কারণ দেখো, এটা হচ্ছে তোমার কেট, তো কেট মানে হচ্ছে n ক্রস 1, এটাও n ক্রস 1, এদের প্রোডাক্ট হতেই পারে না। কিংবা এটাও ফরবিডিন, এটাও হতে পারে না। বোঝা গেল? তাহলে রিপ্রেজেন্টেশন অফ এ গেট অ্যান্ড অফ এ ব্রা ইন টার্মস অফ
ম্যাট্রিসেস আমরা দেখি। এবার আমরা যদি অপারেটর দেখি, রিপ্রেজেন্টেশন অফ এন অপারেটর। রিপ্রেজেন্টেশন operator in matrix. ওকে, তাহলে সাপোজ ও একটা অপারেটর, তাহলে এর আমি বোথ সাইডে আই অপারেট করাতে পারি। আইটা কি বলেছিলাম আগের দিন? আই ইজ দা কি ইউনিটি অপারেটর। আর ডিসক্রিট বেসিসে ইউনিটি অপারেটরের ফর্ম এরকম ছিল। তাহলে এখানে দুটো ইউনিটি অপারেটর লাগিয়েছি তো, তাহলে আমি একটা এভাবে করলাম এম হাই এম ও, আবার এদিকে একটা আইয়ের জন্য আবার একটা দিচ্ছি ফাই এন, এটা লিখতেই পারি আমরা। তাহলে এইটাকে দুটোকে একসঙ্গে এরকম করছি, সামেশন ওভার এম অ্যান্ড এন ফাই এম ও ফাই এন হচ্ছে ফাই এন। তাহলে এই যে ফাই এম ও ফাই এন, এটাকে আমি নাম দিলাম ও এম এন বলে। তাহলে অ্যাকচুয়ালি কত হলো? সামেশন ওভার এম অ্যান্ড এন ফাই এম ও এম এন ফাই এন। তাহলে আমি ও অপারেটরটাকে এভাবে ভেঙে নিয়েছি ডিসক্রিট বেসিসের রেসপেক্টে। তো সিওরলি দেখা যাচ্ছে কি এই ও এমটা হচ্ছে, এটা হচ্ছে mnth এলিমেন্ট, এটা হচ্ছে mnth এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিসেস। তাহলে ও ম্যাট্রিক্সের mnth এলিমেন্টটা কি হবে? এটা হবে তো, এটাকেই তো ওএমএন ধরেছি আমরা, ফাই এম ও ফাই এন। ওকে, তাহলে তোমাকে যদি কোনো অপারেটর দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হলো যে ফাইন্ড আউট দ্য ম্যাট্রিক্স ফর্ম অফ ইট, তাহলে তোমাকে ওর বেসিসগুলোকে চুজ করতে হবে। এই যে ফাই এন এই বেসিসগুলো ধরে ধরে তোমাকে এগুলো বার করতে হবে, দিলে তুমি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কনস্ট্রাক্ট করতে পারবে। আর ম্যাট্রিক্সের এলিমেন্ট কনস্ট্রাক্ট করে ফেললেই ম্যাট্রিক্সটাও কনস্ট্রাক্ট করে ফেলবে, তাই তো? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কিন্তু একটা অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলাম। আচ্ছা, তো এই অবধি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, তারপর আমরা ফার্দার যাচ্ছি। আপনি যে এই সাইডে ও এম এন এর সাইডে যে আই এম আর এদিকে ওই কি করা হবে? কোনটা? এটা মানে বুঝলাম না, কোনটা বলছো? ও এম এন এর লেফট সাইড আই এম, এইটাই তো আছে। মানে অ্যাকচুয়ালি আমি ও অপারেটরটাকে না, এটার মানেটা কি? সামেশন ওভার এম এন ফাই এন মানে কি? এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে না? একটু আগে তো দেখালাম যে ফাই এম যদি ব্রা হয়, ফাই এম যদি কেট, মানে ফাই এমটা কেট, এখানে ফাই এম কেট আর ব্রার প্রোডাক্ট কি হয়? একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তার মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে, যার এলিমেন্ট গুলো হচ্ছে এটা। হ্যাঁ, ওই জন্য এটা বুঝতে পেরেছো? তাহলে এই জন্য আমি এটাকে বলছি যে mnth এলিমেন্ট অফ দিস ম্যাট্রিক্স। এবার তুমি দেখো এর বোথ সাইডে, ধরো তুমি এই যে ফাই এন করলে, তো তাহলে ওর বোথ সাইডে তুমি ফাই এন অপারেট করিয়ে দাও, দিলে ও এম এন পেয়ে যাবে। কারণ ফাই এম 1, ফাই এন ও 1, সো লেফট হ্যান্ড সাইড 1, রাইট হ্যান্ড সাইড 1, মাঝখানে ও এম এন ইজ দ্য আউটপুট, যেটাই এলিমেন্ট দিচ্ছে। ওকে,
বোঝাতে পেরেছি? হ্যাঁ নেক্সট এখানে আমি একটা জিনিস আগের দিন বলা হয়নি, ওভারলুক করে গেছি, সেটা একটু তোমরা চিন্তা ভাবনা করবে। তো আমরা কন্টিনিউয়াস বেসিস সেট করেছিলাম, কন্টিনিউয়াস বেসিস সেট করেছিলাম। ওকে, তো কন্টিনিউয়াস বেসিস সেটে আমরা দেখেছিলাম যে কোনো একটা ওয়েভ ফাংশন সাইকে আমরা এইভাবে স্প্যান করতে পারি, ইন্টিগ্রেশন ডিকে কাইকে একে করেছিলাম না? yes, sir. তো এই কাইকেটা হচ্ছে কি, কাইকেটা হচ্ছে বেসিস, কাইকেটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিস সেটের একটা এলিমেন্টারি পার্ট। তো এখানে আমরা একটা রিলেশন পেয়েছিলাম না এরকম, যে কাই কে আর কাই এল, কাই কে আর কাই এল, এটা পেয়েছিলাম কি ক্রনিকার ডেল্টা পাইনি, এখানে পেয়েছিলাম ডিরাক ডেল্টা কে মাইনাস এল। যেখানে ডিসক্রিট বেসিসে আমরা যদি এরকম দেখতাম তাহলে কি হতো, হতো এটা মনে করো অর্থ নর্মাল বেসিস, Different. অফকোর্স ডিফারেন্ট। তার কারণ এখানে দেখো, এখানে ডেল্টা কে এল সমান 1 হবে যদি কে ইকুয়ালস টু এল হয়, আর ইকুয়াল টু 0 হবে যদি কে নট ইকুয়ালস টু এল হয়, তাই তো? এটাই হচ্ছে নকার্স ডেল্টা, ক্রনিকার্স ডেল্টার প্রপার্টি। কিন্তু ডিরাক ডেল্টা কি হচ্ছে দেখো, ডেল্টা কে মাইনাস এল ইকুয়াল টু 0 যদি কে নট ইকুয়ালস টু এল হয়, এটা ঠিক আছে, কিন্তু কে ইকুয়াল টু এল এটা ইনফিনিট। ওই তো তোমরা পড়েছো হয়তো, দেখো এবং ডিরাক ডেল্টা ফাংশন কি হয়, একটা পিক দিয়ে দেয়, ধরো x ইকুয়াল টু x নট, এটা একটা পিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস পালস, তুমি যদি টাইমের রেসপেক্টে করো ডেল্টা টি, ওটা একটা ইনস্ট্যান্টেনিয়াস পালসকে ডিনোট করে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ, এবারে আমি যদি নর্ম বার করি, মানে নর্ম অফ কাইকে, ধরো নর্ম অফ কাইকে মানে কি, কাইকে কাইকে রুট so that is equal to root over delta 0 which goes to infinity. So continuous basis set has infinite norm, undefined norm, na infinite norm. So chi does not, chi মানে set of chi, chi ke set of k don't have a finite norm, এর নর্ম ফাইনাইট নয়। তাহলে যদি ফাইনাইট নর্ম না থাকে তাহলে এরা কিন্তু ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে পারে না, বুঝতে পারছো? সো কাইকে ডাজ নট বিলং টু দ্য হিলবার্ট স্পেস। এটা কিন্তু খুব একটা স্ট্রেঞ্জ একটা রেজাল্ট। কেন স্ট্রেঞ্জ রেজাল্ট বলছি বলো তো? ধরো ডিসক্রিট বেসিসের ক্ষেত্রে আসো, ধরো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এরা নিজেও তো ভেক্টর স্পেসের এলিমেন্ট নাকি? ধরো ভি একটা ভেক্টর, তাহলে ভি ভেক্টর মানে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। এখানে ভি যেমন R3 এলিমেন্ট, সেরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরাও কিন্তু R3 এলিমেন্ট, কারণ এরা নিজেরাও তো ভেক্টর স্পেসের মধ্যে থাকতে পারে। কিন্তু কন্টিনিউয়াস বেসিস সেটের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কিরকম? কন্টিনিউয়াস বেসিস সেটে যাদেরকে দিয়ে আমরা স্প্যান করছি, অর্থাৎ এই কন্টিনিউয়াস বেসিসগুলো, তারা নিজেরা কিন্তু হিলবার্ট স্পেসের এলিমেন্ট হতে পারছে না। তার কারণটা কি?
তাদের ফাইনাইট নর্ম নেই। যার হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ কিছু বলছো, শুনতে পাচ্ছি না। হ্যালো, না স্যার, হ্যাঁ তাহলে কন্টিনিউয়াস বেসিস সেট হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি তারা স্প্যান করছে, হিলবার্ট স্পেসের এলিমেন্টগুলোকে স্প্যান করতে পারছে, বাট তারা নিজেরা কিন্তু হিলবার্ট স্পেসের এলিমেন্ট নয়। কন্টিনিউয়াস বেসিস সেট ক্যান স্প্যান দ্য এলিমেন্টস অফ এ হিলবার্ট স্পেস, বাট they themselves are not the part of the Hilbert space. এইটা একটা বিষয় আর কি। ওকে, তাহলে এই পার্টটা হলো। আচ্ছা, আজকে এই অবধি থাক। হ্যাঁ, পরের দিন আমরা ইউনিটারি ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এই মুহূর্তে বলতেও